আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি মুভিটির নাম কালী পটকা। এই মুভিতে চারজন নারীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে, যে তাদের ইচ্ছে তাদের স্বপ্নগুলো পূরণ করা। স্বপ্ন পূরণ করার মাঝে তাদের অনেক বাধা আসে। সব বাধা পেরিয়ে কি তাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবে? তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের চারজন মেয়েকে দেখানো হয়। একজনের নাম সীমা, আরেকজন মিনতি, আরেকজন রিঙ্কু এবং আরেকজন রানী। তাদের এই গ্যাংয়ের নাম দিয়েছে কালীপটকা। তাদের চারজনকে কেউ একজন বেঁধে রেখেছে, আর তাদের শরীরে কেউ পেট্রোল ঢেলে দিচ্ছে, কেউ তাদের মেরে ফেলার চেষ্টা করছে। আর এই চারজন নারী তাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে। কেনই বা তাদের আজ এই অবস্থা, সেটা জানতে হলে আমাদের 6 মাস আগে চলে যেতে হবে। প্রথমে আসি সীমার কাছে। সীমা হলো এই কালীপটকা গ্যাংয়ের প্রধান সদস্য। সীমার বাবা ছিলেন একজন কসাই। বাবার কাছে সীমা মাংস কাটা শিখেছে। সীমার স্বপ্ন যে সে একটা মাংসের দোকান দেবে, কিন্তু তার বাবা মারা যাওয়ায় সেই স্বপ্ন আর পূরণ হয় না। এখন সীমা একটা চামড়ার কারখানায় কাজ করে। একদিন কারখানায় ম্যানেজার শ্রমিকদের বেতন নিয়ে ঝামেলা করছিল। শ্রমিকরা তখন সীমাকে জানায়, আর সীমা সেই ম্যানেজারকে অনেক মারধর করে আর উচিত শিক্ষা দেয়, আর বলে আমাদের পেটে লাথ মারলে সে পাল্টা হাত চালাতে দ্বিধাবোধ করবে না। সীমার ব্যক্তিগত জীবন খুব একটা সুখের ছিল না, কারণ তার স্বামী অলস প্রকৃতির, কোনো কাজ করে না। আর সীমার ছেলে টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে না পারায় মায়ের উপর তার অনেক রাগ। সীমার প্রতিবেশী হলো মিনতি। মিনতির স্বপ্ন হলো তার একমাত্র মেয়ের ভবিষ্যৎ তৈরি করা। তার দুটি শখ, আরেকটি হলো রান্না করা আর সুযোগ পেলে কান্না করা। মিনতি অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করত, এমনকি তাকে অনেক কথাও শুনতে হতো। ঘরে ফিরেও মিনতির শান্তি নেই, কারণ তার স্বামী একজন মাতাল। মদ খেয়ে রোজ মিনতিকে মারধর করত। তারপর একদিন মিনতির মেয়ে তার মাকে মাংস খাবো বলে আবদার করে, কিন্তু মিনতির সেই সামর্থ্যটুকু ছিল না। তারপর আমরা আসি রিঙ্কুর কাছে। রিঙ্কুর স্বপ্ন হলো সোশ্যাল মিডিয়ায় 10 মিলিয়ন ফলোয়ার্স তৈরি করা। রিঙ্কুর কাজ হলো দিনরাত ভিডিও বানানো, কিন্তু রিঙ্কুর নির্দিষ্ট কোনো ইনকাম না থাকায় তার অনেক দেনা হয়ে যায়। তারপর পাওনাদার মনা যখন রিঙ্কুর কাছে টাকা চাইতে আসে, রিঙ্কু কোনো টাকা দিতে পারে না, আর পাওনাদার মনা হুমকি দিয়ে যায়। রিঙ্কু তখন তার কাছে 7 দিনের সময় চেয়ে নেয়। সবশেষে আমরা দেখতে পাই রানীকে। দিনের বেলায় রানী টোটো চালায়, আর রাতে রানী কাজল নামে জড়িয়ে পড়ে দেহ ব্যবসায়। রানীর স্বপ্ন হলো অনেক বড়লোক হওয়া, আর শখ হলো বাংলা মদ পান করা, এবং রানী মারামারি করতে একদম এক্সপার্ট। বাড়িতে রানীর শাশুড়ি মা রয়েছে। রানীর স্বামী অনেক আগেই মারা গিয়েছে। রানীর একটা ছেলে রয়েছে। রানী অন্ধকার জীবনে বাস করলেও রানীর ইচ্ছে তার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করা। এই চারজন নারী, তাদের স্বপ্ন আলাদা হলেও তাদের একমাত্র লক্ষ্য হলো টাকা। তারা সময় পেলে একসাথে সুখ দুঃখের গল্প করে। মিনতি তার স্বামীর হাতে মার খেয়ে এসে কান্নাকাটি করত। একদিন সীমা মিনতিকে বুঝিয়ে দেয় যে এইভাবে মার খাওয়ার থেকে পাল্টা আঘাত করা অনেক ভালো। সীমা মিনতিকে বলে, সামনে যা পাবি তাই দিয়ে মেরে জবাব দিবি। মিনতির স্বামী শুধু মদ খেত না, এমনকি জুয়াও খেলতো। সে নিয়মিত জুয়া খেলতো রানার বারে। বারের মালিক রানা ছিল এক ভয়ঙ্কর অপরাধী। সে এতটাই অপরাধী ছিল যে একজন শিক্ষিকা রানার ছেলেকে শাসন করলে রানা সেই শিক্ষিকাকে ডেকে তার ছেলের সামনে উঠবোস করায়। রানা তার ছেলেকে ছোট থেকে শেখায় যে মানুষকে ভয় দেখিয়ে কিভাবে কন্ট্রোলে রাখতে হয়। তারপর একদিন মাতাল অবস্থায় মিনতির স্বামী দুলাল রানাকে গালিগালাজ করে। রানা তখন দুলালকে একটা পিস্তল দেখিয়ে ভয় দেখায়, আর দুলালের সমস্ত জুয়ায় হেরে যাওয়া টাকা ফেরত দিতে বলে। আর রানা তখন দুলালকে বলে, দুলাল যদি সে টাকাটা না দিতে পারে, রানা দুলালের বউ মিনতিকে তার কাছে পাঠিয়ে দিতে বলে, যাতে রানা ঋণের টাকা উসুল করতে পারে। বাড়ি ফিরে দুলাল মিনতিকে টাকা চায়, কিন্তু মিনতি টাকা দিতে পারে না। মিনতি তার মেয়ের পড়াশোনার জন্য অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিল, কিন্তু মিনতির স্বামী সেটা নিয়ে নেয়। কিন্তু এত অল্প টাকায় ঋণ শোধ হবে না জেনেও দুলাল মিনতিকে টেনে হিঁচড়ে রানার কাছে নিয়ে যায়, কিন্তু মিনতি আর নিজেকে সামলাতে পারে না। মিনতি তখন একটা বটি দিয়ে দুলালের মাথায় আঘাত করে, আর তখন দুলাল মারা যায়। মিনতি তখন ভয় পেয়ে সীমাকে ডাকে আর সব কিছু খুলে বলে। মিনতি তখন সীমাকে বলে, আমি পুলিশের কাছে স্যালেন্ডার করব। সীমা তখন মিনতিকে বোঝায়
যে মিনতিকে খুনের অপরাধে তাকে সারা জীবন জেলে পচে মরতে হবে, তখন তার মেয়েকে কে দেখবে? মিনতি তখন সীমাকে এই সবের থেকে বাঁচাতে বলে। মিনতি বলে সীমা যদি তাকে বাঁচায় তাহলে দুলালের ফ্যাক্টরি থেকে ইন্স্যুরেন্সের টাকা পাবে, সেখান থেকে অর্ধেক টাকা মিনতি সীমাকে দিয়ে দেবে। এদিকে সীমারও টাকার প্রয়োজন ছিল, তার ছেলের কলেজের অ্যাডমিশনের টাকা দরকার। তাই সীমা টাকার জন্য দুলালের লাশ গায়েব করার জন্য টোটো চালক রানীকে ডাকে। রানী তখন এইসব দেখে লাশ নিয়ে যেতে রাজি হয় না। সীমা তখন রানীর দৈনন্দিন জীবন তুলে কথা বলে এবং রানীকে রাজি করায়। রানী তখন দুলালের লাশ নিয়ে সীমাদের বাড়িতে নিয়ে আসে। সীমা তখন মিনতিকে তার বাড়িতে যেতে বলে, আর সীমা মিনতিকে বলে মিনতি যেন বাড়ি গিয়ে সমস্ত রক্তের দাগ মুছে ফেলে। রাত্রিবেলা সীমার বাড়িতে তার ছেলে আর স্বামী না থাকায় সীমা আর রানী পরিকল্পনা করে যে কিভাবে লাশটি গায়েব করা যায়। তারপর সীমা রানীকে একটা ভয়ঙ্কর প্রস্তাব দেয়। দুলালের মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে পলিথিনে করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে আসতে হবে, তাহলে পুলিশ মৃতদেহ খুঁজে পাবে না। এইসব ভয়াবহ কথা শুনে রানী তো ভয়ে কেঁদেই ফেলে। রানী তখন জানায় তার সীমার মতো মাংস কাটার অভিজ্ঞতা নেই। সীমা তখন রানীকে অন্তত দুলালের জামা কাপড় খুলতে বলে। রানী তখন দুলালের জামা কাপড় খুলে, আর তখনই সীমা মাংস কাটতে যায়। ঠিক তখনই সীমার বাড়িতে রিঙ্কু হাজির হয়। রিঙ্কু তখন তাদের বলে পাওনাদার মোনার হাত থেকে বাঁচতে আমার 10,000 টাকার প্রয়োজন, না হলে ও আমাকে ছাড়বে না। রিঙ্কু তখন ঘরের মেঝেতে রক্তের দাগ দেখতে পায়, আর রিঙ্কুর সন্দেহ হয়। সীমা তখন বলে ওটা ইঁদুরের রক্ত, কিন্তু রিঙ্কু সেটা বিশ্বাস করে না। আর তখনই দুলালের ফোনটা বেজে ওঠে। রিঙ্কু বুঝতে পারে এখানে কোনো খুনের ঘটনা ঘটেছে। সব কিছু চেপে যেতে রিঙ্কু 20,000 টাকা দাবি করে এবং টাকাটা নিয়ে বলে দুলালের ডেড বডিটা যেন তাড়াতাড়ি তারা সরিয়ে ফেলে। সীমা তখন রিঙ্কুকে এই কাজের অংশীদারি করতে চায়, আর রিঙ্কুকে জোর করে দুলালের ডেড বডির কাছে নিয়ে যায় আর ভয় দেখাতে থাকে, আর এই খুনের সাথে রিঙ্কুকে জড়িয়ে ফেলে। সীমা তখন রিঙ্কুকে মিনতির ইন্স্যুরেন্সের টাকার লোভ দেখায়, আর রিঙ্কু তখন এই দলে যোগ দেয়। তারপর সীমার প্ল্যান অনুযায়ী রিঙ্কু চলে যায় কলকাতায়, আর সেখান থেকে দুলালের ফোনটা ব্যবহার করে মিনতিকে মেসেজ করে। সেখানে লেখা ছিল দুলাল আর কখনো ফিরবে না, আর ফোনটা রিঙ্কু ফেলে দেয়। এতে পুলিশ বুঝতে পারবে যে দুলাল স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে। এদিকে সীমা দুলালের দেহ টুকরো টুকরো করে কেটে পলিথিনে করে শহরের আবর্জনায় ফেলে দিয়ে আসে। মিনতি তখন সীমাকে বলে দুলালের জন্য একটা পুজো দিতে হবে। সীমা তখন মিনতিকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে দুলাল বাড়ি থেকে পালিয়ে গেছে। তারপর সীমার কথা মতো মিনতি থানায় আসে আর দুলালের একটা মিসিং ডায়েরি লেখায়। মিনতি বলে দুলাল তার টাকা পয়সা নিয়ে রানা মাফিয়ার বাড়ি গিয়েছিল। পুলিশ তখন তদন্তে জানতে পারে দুলালের সঙ্গে রানার আগে থেকে ঝামেলা ছিল, তাই তারা মনে করে রানার ভয়ে দুলাল পালিয়ে গেছে। কিন্তু পুলিশ মিনতিকে সন্দেহ করে। তারপর একদিন রাস্তায় একটা লোক দুলালের কাটা হাত দেখতে পায়। আসলে রিঙ্কু এটা করেছে। রিঙ্কু মিনতির কাছে টাকার ভাগ চাইতে গিয়ে জানতে পারে দুলাল যে মারা গেছে তার একটা প্রমাণ দরকার। শুধু এই নিখোঁজ ডায়েরিতে কিছু হবে না। তার জন্য রিঙ্কু দুলালের ডেড বডির একটা অংশ জনগণের সামনে ফেলে, আর মুহূর্তের মধ্যে সেখানে মিডিয়া, পুলিশ প্রশাসন চলে আসে, আর সারা শহর খবর হয়ে যায়। তারপর টিভিতে কাটা হাতের খবরটা দেখে রানী, সীমা এবং মিনতি অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে পুলিশ মিনতিকে জিজ্ঞাসাবাদ করলে মিনতি কোনো কিছুই বলে না। তারপর মিনতি সবার সাথে দেখা করে। সীমা তখন বলে পুলিশ আমাদের অনেক কাছাকাছি চলে এসেছে, তাই আমাদের বাঁচতে হলে কাউকে এই খুনের মামলায় ফাঁসাতে হবে। মিনতি তখন সবাইকে রানার কথা বলে। মিনতি জানায় রানা অনেক বড় গুন্ডা, আর পুলিশের সন্দেহ তালিকায় আছে। মিনতি তখন বলে রানা প্রায় রাতে বাড়িতে একটা মেয়েকে নিয়ে সময় কাটায়। রানাকে ফাঁসানোর জন্য দুলালের জামা কাপড় দরকার ছিল, তাই তারা জঙ্গলে যায় এবং দুলালের পুঁতে রাখা সেই জামা কাপড়গুলো নিয়ে আনে, আর রানীকে ছদ্মবেশে রানার কাছে পাঠায় এবং কৌশলে রানী পিছনে দরজা খুলে রাখে। রানী তখন রানাকে ব্যস্ত রাখে। এদিকে সীমা আর রিঙ্কু চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে, আর রানার ডয়ারে দুলালের জামা কাপড় রেখে পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ রানার বাড়ি তল্লাশি শুরু করে এবং পুলিশ প্রমাণ পায় এবং পুলিশ রানাকে ধরে নিয়ে যায়। রানার এতদিনের ইমেজ একেবারে নষ্ট হয়ে যায়।
আর পুলিশ দুলালের কেসটি একেবারে বন্ধ করে দেয়। এরপর 1 মাস কেটে যায় আর মিনতি ইন্স্যুরেন্সের টাকাটাও পেয়ে যায়। সীমা, রিঙ্কু আর রানী যখন তাদের ভাগ মিনতিকে দিতে বলে, তখনই মিনতি সবাইকে চমকে দিয়ে বলে যে মিনতি 1 টাকাও কাউকে দেবে না। মিনতি তখন তাদেরকে একটা ভিডিও দেখায়। আসলে সীমা আর রানী যখন দুলালের ডেড বডি নিয়ে যাচ্ছিল, মিনতি তখন সেটার ভিডিও করে নেয় এবং সেই ভিডিওটা মিনতি দেখিয়ে বলে, এই ভিডিওটা যদি পুলিশের হাতে পড়ে তাহলে কী হবে তোমরা বুঝতে পারছো। মিনতি এটাও জানিয়ে দেয় যে তার মেয়ের ভবিষ্যতের জন্য টাকাগুলো রেখে দেবে। তারা যেন সবাই টাকাগুলো মিনতির মেয়ের আশীর্বাদ হিসেবেই মেনে নেয়। মিনতি তখন চলে যায়। মিনতির এরকম বিশ্বাসঘাতকতা দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে রানা তার দলের সঙ্গে যোগাযোগ করে জামিনের ব্যবস্থা করতে বলে। রানা বুঝতে পারে সেই রাতের মেয়েটি তাকে ফাঁসিয়েছে। অন্যদিকে পাওনাদার মনা রিঙ্কুর কাছে টাকা নিতে আসলে রিঙ্কুর কাছে কোনো টাকা পয়সা ছিল না। তারপর রিঙ্কু মনাকে মিনতির ইন্স্যুরেন্সের টাকা এবং দুলালের খুনের সমস্ত কিছু মনাকে বলে দেয়। সব কিছু শুনে মনার মাথায় একটা প্ল্যান আসে আর রিঙ্কুর মতো বাকি সবাইকে মনা একটা জায়গায় নিয়ে আসে এবং মনা তখন সবাইকে বলে একটা বিজনেস আছে আর সেটা হলো ডেড বডি গায়েব করা। আসলে বড় বড় নেতারা খুন করলে তাহলে এই সাহায্য নিতে হয় মনার। তারপর মনা সবার সামনে একটা প্রস্তাব দেয় যে এখন তারা লাশ গায়েব করার কাজ করবে, কিন্তু সীমা একেবারে মানা করে দেয়। মনা তখন একটা লাশের জন্য 2 লাখ টাকা করে দেবে বলে ঠিক করে। তারপর তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেয়। তারা ভাবে যদি তারা 2টি লাশ গায়েব করতে পারে তাহলে তারা এক একজন 1 লাখ টাকা করে পাবে। তারপর তারা কাজটি করতে রাজি হয় আর তারা প্রথম কাজেই দুলালের মতো লাশগুলো টুকরো টুকরো করে কেটে পলিথিনে করে রানীর টোটো করে নিয়ে যায় আর রাস্তায় তাদের পুলিশ দাঁড় করায়, কিন্তু তারা বেঁচে যায় কারণ ব্যাগের উপর ছিল মুরগির মাংস। তাই তারা বলে তারা পিকনিকে যাচ্ছে, তাই তাদের পুলিশ ছেড়ে দেয়। এরপর তারা নদীর ধারে গিয়ে সেই লাশের টুকরোগুলো মাছের খাবার হিসেবে ফেলে দেয়। প্রথম কাজের পেমেন্ট পাওয়ার পর তাদের কাজের প্রতি আরও আত্মবিশ্বাস বেড়ে যায়। তারপর মিনতি তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায় আর আগের মতো তাদের মধ্যে একতা সৃষ্টি হয়। টাকার নেশায় তারা একের পর এক লাশ গায়েব করতেই থাকে। 3 মাস পর তারা এই কাজে একদম প্রফেশনাল হয়ে ওঠে। এবার তারা একটা নতুন বুদ্ধি বার করে। কবরের নিচে তারা লাশগুলো দাফন করে যেখানে কেউ জানতে পারবে না। তারপর সীমা তার উপার্জনের টাকা দিয়ে তার ছেলের কলেজের অ্যাডমিশন করিয়ে দেয়। তার ছেলে তখন অনেক খুশি হয়। ওদিকে বাকিরাও অনেক খুশিতে থাকে। কাজ আরও শর্টকাট করার জন্য সীমা ড্রাম ভর্তি অ্যাসিড নিয়ে আসে যাতে করে একবারে লাশগুলো গলিয়ে ফেলা যায়। এদিকে শহরে একের পর এক মানুষ নিখোঁজ হয়ে যায়। পুলিশ চিন্তায় পড়ে যায়। পুলিশ অফিসার তখন বুঝতে পারে এর পেছনে মিনতি আর তার বন্ধুরা রয়েছে, কারণ দুলালের মৃত্যুর পর এইসব কেস বেড়েই চলেছে। কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় তাদের ধরতে পারে না। তারপর তাদের কাছে একদিন একটা লাশ আসে। লাশটিকে দেখে সবাই চমকে ওঠে। লাশটি ছিল মনার। লাশটির কপালে একটা চিরকুট লেখা ছিল, সেখানে লেখা ছিল এরপর তোদের পালা। সীমা তখন বুঝতে পারে কেউ তাদের ওপর নজর রাখছে এবং তাদের খুনের নিশানা জেনে ফেলেছে। তারপর সীমা মনার বডিটা এসিডিটি করিয়ে দেয় আর সবাইকে গা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে বলে, কিন্তু সেই লোকটি তাদের পিছু ছাড়ে না। তারপর রিঙ্কুর কাছে একটা পার্সেল আসে, সেখানে একটা লিপস্টিক ছিল। রিঙ্কু লিপস্টিকটা ঠোঁটে লাগাতেই তার ঠোঁট কেটে যায়, কারণ ভেতরে প্লেট লাগানো ছিল। শুধু তাই নয়, মুহূর্তের ভেতরে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। রিঙ্কু তখন বাকিদের সব কিছু জানায়। সীমা তখন সবাইকে সতর্ক করে দেয় যে তাদের বড় কোনো বিপদ আসছে। তখনই সীমার ফোনে একটা কল আসে। সীমার ছেলে পল্টু কলেজে ড্রাগস আনার কারণে কলেজ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং পল্টু অভিমানে সুইসাইড করার চেষ্টা করেছিল। সীমা তখন দ্রুত হসপিটালে আসে। বাকিরা তখন সীমাকে সান্ত্বনা জানায়, কিন্তু সীমা পড়ে যায় চরম সংকটে। এদিকে পল্টু বারবার বলতে থাকে যে তাকে ফাঁসানো হয়েছে। তারপর সবার ফোনে এক অজানা নাম্বার থেকে মেসেজ আসে, সেখানে লেখা ছিল 25 লাখ টাকা না দিলে তোদের সন্তানকে মেরে ফেলবো। তখন সবাই সন্তানদের কথা ভেবে সবাই 25 লাখ টাকা জড়ো করে। তারপর সেই মেসেজের কথা অনুযায়ী টাকাগুলো রেল লাইনের ধারে রেখে আসে। তারপর কিছুক্ষণ পর আমরা দেখি
টাকার ব্যাগটি আসলে রানীর গার্লফ্রেন্ড নিয়ে নেয়। আসলে রানী পল্টুর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়, তাই নিজের ছেলেকে নিয়ে পালানোর জন্য এই প্ল্যানটি করে। রানী পিয়াকে টাকা নিয়ে কলকাতা যেতে বলে, আর রানী পরে যাবে বলে ঠিক করে। তারপর রানী বাড়ি ফিরে দেখে তার বাড়ির দেওয়ালে তার আর পিয়ার গোপন ছবি পোস্টার হিসেবে লাগানো আছে। লোকজন রানীকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে। ঘরে আসলে তার শাশুড়ি মা অনেক অপমান করে রানীকে। রানীর গোপন জিনিস যে এইভাবে সকলের সামনে আসবে সেটা রানী কল্পনা করতে পারেনি। রানী তখন এখান থেকে চলে যাবে বলে ঠিক করে, আর তখনই রানী পিয়াকে কল করে, আর ফোনটি বাইরে বেজে ওঠে। রানী বাইরে এসে দেখে পিয়াকে কেউ মেরে ফেলেছে। ঠিক তখনই আড়াল থেকে সামনে আসে সেই ব্যক্তি, সে হলো রানা। রানী তখন রানার কাছে ক্ষমা চায়, আর তার 25 লাখ টাকা দিয়ে বলে, আমাকে ছেড়ে দিন। কিন্তু রানা টাকা চায় না, সে চায় প্রতিশোধ। রানা তখন রানীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর রানীর শাশুড়ি মা মারা যায়, এবং রানা সেই টাকার ব্যাগটা আগুনে ফেলে দিয়ে চলে যায়। আসলে রানীর চক্রান্ত কারণে রানাকে জেলে যেতে হয়েছিল, আর রানা সব মান সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। এমনকি রানার ছেলেকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং রানার ছেলে রানাকে ঘৃণা করতে শুরু করেছিল। এই সব অপরাধের প্রতিশোধ নিতে রানা পিয়া আর মনাকে শেষ করে দেয়। তারপর রানা মিনতির মেয়েকে কিডন্যাপ করে, আর শর্ত দেয় মেয়েকে ফেরত পাওয়ার জন্য মিনতিকে পতিতা হিসেবে রানার বাড়িতে কাজ করতে হবে। সীমা তখন পাল্টা চাল দেয়। তারা তখন রানার ছেলেকে কিডন্যাপ করে, এবং তারা ভিডিও করে রানাকে হুমকি দেয়। রানা তখন তার ছেলেকে বাঁচানোর জন্য মিনতির মেয়েকে রেখে বের হয়। তারপর সীমা আর রানী কৌশলে মিনতির মেয়েকে উদ্ধার করে আনে, আর তখনই রানা চলে এসে রিঙ্কু আর মিনতিকে বেঁধে ফেলে। আর তখনই সীমা আর রানী চলে আসে। রানা তাদেরকেও বেঁধে ফেলে, আর তাদের ওপর পেট্রোল ছিটাতে থাকে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। আর তখনই সেখানে রানার স্ত্রী আসে, আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। আসলে রানার স্ত্রী চেয়েছিলেন রানার প্রভাব যেন তার ছেলের উপর না পড়ে, তাই তিনি মিনতিকে বুদ্ধি দিয়েছিল যে রানাকে ফাঁসানোর জন্য। তারপর রানা সবকিছু জেনে যায়, আর তার স্ত্রীকে মারতে গেলে সীমারা বাঁধন খুলে রানার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর রানী একটা চাপাতি দিয়ে রানাকে মেরে ফেলে, আর তাদের এতদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়। সবকিছু মিটে গেলে তারা 25 লাখ টাকার শোকে অস্থির ছিল। তারপর সীমা সময়কে চমকে দিয়ে আসল টাকার ব্যাগ নিয়ে আনে। আসলে সীমা সেদিন টাকা দেওয়ার সময় ব্যাগটি বদলে দিয়েছিল। তারপর সেই টাকা সবাই মিলে ভাগ করে নেয়, এবং তারা তাদের সন্তানদের নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখতে শুরু করে। আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।